হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জিও ফিউচার। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3 যে নতুন সিলেবাস, সেই নতুন সিলেবাসের যে ইউনিট 2তে রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা জিওমরফিক প্রসেস, সেই সঙ্গে বহির্জাত প্রক্রিয়া নিয়ে যে বিষয়বস্তুগুলো সেগুলো তোমাদের সামনে আলোচনা করব। তো সেই সঙ্গে বলে রাখি যে আমাদের এই চ্যানেলে ক্লাস 12-এর যে সেমিস্টার 3 নতুন সিলেবাস, সেই সিলেবাস ধরে ধরে প্রতিটি চ্যাপ্টারের কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে। তোমরা অবশ্যই চ্যানেল ফলো রাখো এবং চ্যানেলে গিয়ে দেখো ক্লাস 12 থার্ড সেমিস্টার বলে একটি প্লেলিস্ট করা আছে। সেই প্লেলিস্টের মধ্যে গিয়ে কিন্তু তোমরা সমস্ত চ্যাপ্টারের ভিডিও কিন্তু পেয়ে যাবে। তো চলো আমরা আলোচনা শুরু করি। এই যে চ্যাপ্টারটি রয়েছে সেটির নাম হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। তাহলে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলতে কাদেরকে বোঝায়? যে সমস্ত প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠের বাইরে বা ভূপৃষ্ঠে বা শিলামণ্ডলে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়, সেই সমস্ত ভূমিরূপগুলো যে প্রক্রিয়া দ্বারা গঠিত হয় তাদেরকেই বলা হয় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এগুলো মূলত দু রকমের প্রক্রিয়া রয়েছে। একটি হচ্ছে পার্থীয় প্রক্রিয়া আর একটি হচ্ছে মহাজাগতিক প্রক্রিয়া। পার্থীয় প্রক্রিয়া কাদেরকে বলা হয়? যেগুলো পৃথিবী থেকে জাত তাদেরকেই বলা হয় পার্থীয় প্রক্রিয়া, অর্থাৎ যে সমস্ত ভূমিরূপ গঠন করার জন্য পৃথিবীর কোনো প্রক্রিয়া দায়ী তাদেরকেই বলা হয় পার্থীয় প্রক্রিয়া। আর মহাজাগতিক প্রক্রিয়া, যে সমস্ত প্রক্রিয়া জন্য কিন্তু যে সমস্ত ভূমিরূপ গঠনের জন্য কিন্তু পৃথিবীর কোনো শক্তি বা প্রক্রিয়া দায়ী নয়, তার জন্য মহাজগতের কোনো বস্তু দায়ী, যেমন উল্কাপাত বা উল্কা, সেগুলোকেই বলা হয় মহাজাগতিক প্রক্রিয়া। পার্থীয় প্রক্রিয়াকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া আর একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। এই বহির্জাত প্রক্রিয়াটি তোমাদের এখানে ভালোভাবে জানতে হবে, যেটি তোমাদের ক্লাস 10-এও ছিল। সেই বহির্জাত প্রক্রিয়া নিয়ে দীর্ঘ আলোচনা এখানে করা হবে। এবং সেই সঙ্গে রয়েছে অন্তর্জাত প্রক্রিয়া, তার আবার দুটো ভাগ রয়েছে, আকস্মিক আলোড়ন, ধীর আলোড়ন। ধীর আলোড়নকে 3 ভাগে ভাগ করা হয়েছে, ইউস্ট্যাটিক, সমস্থিতিক, ভূগাঠনিক। ভূগাঠনিককে 2 ভাগে ভাগ করা হয়েছে, মহীভাবক এবং গিরিজনী। আবার এদিকে অবরোহণকে 3 ভাগে ভাগ করা হয়েছে, আবহবিকার, পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়। বহির্জাত প্রক্রিয়াকে 3 ভাগে ভাগ করা হয়েছে, অবরোহণ, আরোহণ ও জয়ী প্রক্রিয়া। চলো এই সম্পর্কে বিস্তারিত জানি আমরা। প্রথমে দেখো পার্থীয় প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ পৃথিবী থেকে জাত যে সমস্ত প্রক্রিয়া তাদেরকেই বলা হয় পার্থীয় প্রক্রিয়া। অর্থাৎ এই সমস্ত প্রক্রিয়ার যে শক্তি সেটিও কিন্তু পৃথিবীর, এবং তার ফলে সৃষ্ট ভূমিরূপ সেটাও হচ্ছে কিন্তু পৃথিবীর ভূপৃষ্ঠে দেখা যাবে। এই পার্থীয় প্রক্রিয়াকে আমরা দেখলাম 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া আর একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। প্রথমেই জানতে হবে অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে। অন্তর্জাত প্রক্রিয়া পৃথিবীর অভ্যন্তরভাগে উৎপন্ন ধীর বা আকস্মিক শক্তি, যে প্রক্রিয়ায় উলম্ব বা অনুভূমিকভাবে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাদেরকেই বলা হয় অন্তর্জাত প্রক্রিয়া। অর্থাৎ এই ধরনের প্রক্রিয়ার যে শক্তি সেটা কিন্তু ভূ অভ্যন্তরের, এবং এর ফলে গঠিত ভূমিরূপ সেটা কিন্তু ভূপৃষ্ঠে দেখা যাবে। সেই সমস্ত প্রক্রিয়াগুলোকেই বলা হবে অন্তর্জাত প্রক্রিয়া। এই ধরনের প্রক্রিয়াকে দেখতে পাচ্ছি আমরা 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আকস্মিক আলোড়ন আর একটি হচ্ছে ধীর আলোড়ন। খুব অল্প সময়ের মধ্যে ভূমিরূপের পরিবর্তনকারী ভূ আন্দোলনকে বলা হয় আকস্মিক আলোড়ন। আকস্মিক আলোড়নের মধ্যে রয়েছে ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, যারা খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ভূমিরূপের পরিবর্তন সাধন করে দেয়। আর ধীর আলোড়ন, যেসব আলোড়নের ফলে অত্যন্ত ধীর গতিতে ভূমিরূপের পরিবর্তন ঘটে তাদেরকে বলা হয় ধীর আলোড়ন। এই ধীর আলোড়নকে আবার 3 ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে ইউস্ট্যাটিক, আরেকটি হচ্ছে সমস্থিতিক এবং আরেকটি হচ্ছে ভূগাঠনিক। ইউস্ট্যাটিক কাকে বলে? ইউস্ট্যাটিক হচ্ছে সমুদ্রবক্ষের প্রসার বা সংকোচন লক্ষ্য করা যায় বিভিন্ন সময়। কোনো সময় সমুদ্রবক্ষ প্রসারিত হয়, কোনো সময় সমুদ্রবক্ষ সংকুচিত হয়, বিভিন্ন কয়েকশো বছর অন্তর অন্তর এই জিনিসগুলো হয়। তো সমুদ্রবক্ষের প্রসার বা সংকোচনের সঙ্গে কিন্তু সমুদ্রের জল ধারণ ক্ষমতারও কিন্তু বৃদ্ধি বা হ্রাস পায়। অর্থাৎ সমুদ্রবক্ষ যখন প্রসারিত হবে জল ধারণ ক্ষমতা বেড়ে যাবে, সমুদ্রবক্ষ যখন সংকুচিত হবে তখন জল ধারণ ক্ষমতা হ্রাস পাবে। এবং এই সমুদ্রবক্ষের প্রসার সংকোচনের সঙ্গে জল ধারণ ক্ষমতারও বৃদ্ধি বা হ্রাস দেখা যাচ্ছে তাহলে, এবং তার ফলে আবার কি হচ্ছে, সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই ধরনের প্রক্রিয়া কি বলা হয়? ইউস্ট্যাটিক পরিবর্তন। আমরা একটু চিত্রের সাহায্যে দেখাচ্ছি যে যখন সমুদ্রবক্ষ প্রসারিত হবে, সমুদ্রবক্ষ প্রসারিত হলে কি হবে, জল ধারণ ক্ষমতা বাড়বে, সমুদ্রের যে জল ধারণ ক্ষমতা সেটা বেড়ে যাবে। আবার এখানে যেটা বলা হচ্ছে যে সমুদ্রবক্ষের যখন জল ধারণ ক্ষমতা বেড়ে যাবে বা সমুদ্রবক্ষের যে প্রসার সেটা যখন হবে তখন কি হবে, সমুদ্রপৃষ্ঠ সেটা কিন্তু
নিচে নেমে যাবে, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ বা সি লেভেল সেটা কিন্তু নিচে নেমে যাবে। অর্থাৎ আমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারবো, হয়তো একটা গ্লাস আছে, এই গ্লাসে জল আছে, এই গ্লাসের যে জলের যে হাইট সেটা হয়তো অনেকটা উঁচুতে রয়েছে। এবার এই গ্লাসের যে পৃষ্ঠটা বা নিচে দেশটা সেটা দেখো কতটা ছোট। এবার এই জলকে যদি একটা বড় থালায় আমরা জলটাকে ঢেলে দিই, তাহলে দেখা যাবে যে জলের যে লেভেল সেটা অনেকটা কিন্তু কমে যাবে। অর্থাৎ লেভেলটা অর্থাৎ পৃষ্ঠটা যখন আমরা বাড়িয়ে দিলাম, তখন কিন্তু উপরের যে জলের পৃষ্ঠটা বা উপরের যে জলের যে লেভেল সেটা কিন্তু অনেকটা নিচে নেমে আসছে। একই রকম এখানেও সেই জিনিসটা হচ্ছে, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের বা সমুদ্রবক্ষে যখন প্রসার ঘটছে তখন কিন্তু সমুদ্রপৃষ্ঠ অনেকটা নিচে নেমে আসছে। আবার সমুদ্রবক্ষ যখন সংকুচিত হচ্ছে তখন সমুদ্রপৃষ্ঠটা কিন্তু অনেকটা উপরে উঠে আসছে। এই প্রক্রিয়াগুলোকেই বলা হয় কি ইউস্ট্যাটিক আলোড়ন। আর একটা হচ্ছে সমস্থিতিক আলোড়ন। সমস্থিতিক আলোড়ন কাকে বলে? সমস্থিতিক আলোড়ন হচ্ছে ভূবিজ্ঞানীরা দেখেছেন যে যে ভূপৃষ্ঠ থেকে যে ভূমিরূপ যত উঁচুতে রয়েছে সেই ভূমিরূপের ভিতরের যে মেটেরিয়ালস সেগুলোর ঘনত্ব তত কম। অর্থাৎ আমরা যদি হিমালয় পর্বতের দিকে তাকাই, তাহলে হিমালয় পর্বত 8848 মিটার, ফলে তার যে সমস্ত পদার্থগুলো দিয়ে বা শিলাগুলো দিয়ে হিমালয় পর্বত গঠিত তার ঘনত্ব কিন্তু তুলনামূলকভাবে কম সমভূমি যে সমস্ত পদার্থ দিয়ে তৈরি তাদের থেকে। অর্থাৎ শিলা ঘনত্বের সঙ্গে উচ্চতার, ভূমিরূপের উচ্চতার কিন্তু একটা বিপরীত সম্পর্ক রয়েছে, এবং এই দুই সম্পর্কের মাঝে আবার একটা ভারসাম্য অবস্থা বিরাজ করছে। এটা কি বলা হয়? সমস্থিতিক আলোড়ন। তারপরে রয়েছে ভূগাঠনিক আলোড়ন। এটা কি? যে ভূ অভ্যন্তরীণ শক্তির প্রভাবে ভূত্বকের ভাঙন, আপেক্ষিক সঞ্চালন এবং নানা প্রাথমিক ভূমিরূপ গঠিত হয় তাদের কি বলা হয়? ভূগাঠনিক আলোড়ন। এটি আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মহীভবক আলোড়ন আর একটা হচ্ছে গিরিজনী আলোড়ন। মহীভবক কথাটাকে যদি আমরা ভাঙি তাহলে তার যে ইংরেজি শব্দ আমরা পাবো সেটি হচ্ছে এপিরোজেনিক। এই এপিরোজেনিক কথাটি আবার গ্রিক শব্দ এপিরস এবং ওরস থেকে এসছে। এপিরস কথার অর্থ হচ্ছে মহাদেশ এবং ওরস কথার অর্থ হচ্ছে সৃষ্টি বা জন্ম। অর্থাৎ যে আলোড়নের ফলে মহাদেশের সৃষ্টি ঘটবে তাদের কি বলা হবে? কি মহীভবক আলোড়ন। মহাদেশ বলতে শুধুমাত্র মহাদেশ নয়, এর মধ্যে মহাদেশ, মহাসাগর এবং সেই সঙ্গে হচ্ছে চ্যুতি, তারপরে হচ্ছে গ্রস্থ উপত্যকা, স্তূপ পর্বত, এই সমস্ত সৃষ্টি হয়। এই মহীভবক আলোড়ন উলম্বভাবে কাজ করে, এর যে ফোর্স সেটা উলম্বভাবে কাজ করে, তার ফলে ভূপৃষ্ঠের কোনো একটা স্থান উঁচু হয়ে যায়, আবার কোনো স্থান নিচু হয়ে গ্রস্থ উপত্যকা সৃষ্টি করে। নেক্সট, গিরিজনী আলোড়ন। গিরিজনী আলোড়নের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ওরোগ্রাফিক। ওরোগ্রাফিক কথাটিকে যদি আমরা ভাঙি তাহলে দুটো ইংরেজি শব্দ পাওয়া যায়, একটা হচ্ছে ওরস আর একটি হচ্ছে জেনেসিস। ওরস কথার অর্থ হচ্ছে পর্বত এবং জেনেসিস কথার অর্থ হচ্ছে সৃষ্টি বা জন্ম। অর্থাৎ যে আলোড়নের ফলে পর্বতের সৃষ্টি হয়, মূলত এখানে ভঙ্গিল পর্বতের সৃষ্টির কথাই বলা হয়, ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় তাদের কি বলা হয়? কি গিরিজনী আলোড়ন। অর্থাৎ এর ফলে কি একটি যদি অগভীর সাগর থাকে, সেই সাগরের দুই পাশে দুটো ফোর্স কাজ করে, তার ফলে সেই সাগরের যে তলদেশে যে সঞ্চিত পলি তারা ভাঁজ খেয়ে উপরের দিকে উঠে যায়, এর ফলে এই পর্বতের সৃষ্টি হয়। সেই প্রক্রিয়াকেই বা সে আলোড়নকেই বলা হচ্ছে কি গিরিজনী আলোড়ন। এর ফলে ভাঁজ, ভঙ্গিল পর্বত ইত্যাদির কিন্তু পর্বতস্থ মালভূমি ইত্যাদি সৃষ্টি হয়। নেক্সট যেটি খুব ভালোভাবে আমাদেরকে জানতে হবে সেটি হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? অর্থাৎ পৃথিবীর বাইরে থেকে জাত যে সমস্ত প্রক্রিয়া এবং যার ফলে ভূমিরূপের সৃষ্টি হয় তাদের কি বলা হয়? বহির্জাত প্রক্রিয়া। এই বহির্জাত প্রক্রিয়ার শক্তিগুলি কিন্তু দীর্ঘকাল ধরে ভূপৃষ্ঠের বাইরেই কাজ করে এবং অর্থাৎ শিলামণ্ডলে কাজ করে এবং শিলামণ্ডলী ভূমিরূপগুলোর পরিবর্তন, বিবর্তন এগুলো ঘটায়। তাহলে এখানে যে সংজ্ঞাটা দেওয়া আছে দেখো, যে প্রক্রিয়ায় শিলামণ্ডলের উপরিভাগে বিভিন্ন উচ্চতাযুক্ত ভূমিরূপের পরিবর্তন ঘটে তাদের কি বলা হয়? কি বহির্জাত প্রক্রিয়া বা এক্সোজেনেটিক প্রসেস। এই বহির্জাত প্রক্রিয়া মূলত তিন ধরনের প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়, সেটি হচ্ছে অবরোহণ, আরোহণ এবং হচ্ছে জৈবিক প্রক্রিয়া। অবরোহণ প্রক্রিয়া কাকে বলে? ভূপৃষ্ঠের যে সমস্ত উঁচু স্থান ক্ষয়প্রাপ্ত হয়ে ধীরে ধীরে নিচু স্থানে পরিণত হয়। কী প্রক্রিয়ার মাধ্যমে? আবহবিকার, ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয় ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে। সেই প্রক্রিয়া কি বলা হয়? অবরোহণ প্রক্রিয়া। এক কথায় ভূপৃষ্ঠের উঁচু স্থান ধীরে ধীরে নিচু স্থানে পরিণত হয়ে ক্ষয়ের শেষ সীমায় যখন পৌঁছায় তাদের কি বলা হয়? অবরোহণ প্রক্রিয়া। আরোহণ প্রক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়ায়
ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয়ে এবং ভরাট হয়ে উঁচু স্থানে পরিণত হয়, অর্থাৎ ক্ষয়জাত পদার্থ দ্বারা ভরাট হয়ে যখন নিচু স্থান আস্তে আস্তে উঁচু স্থানে পরিণত হতে থাকে তখনই সেই প্রক্রিয়াকে বলা হয় আরোহণ। অর্থাৎ ক্ষয়ের প্রক্রিয়াকে বলা হয় অবরোহণ আর সঞ্চয়ের প্রক্রিয়াকে বলা হয় আরোহণ। নেক্সট প্রক্রিয়া রয়েছে জৈবিক প্রক্রিয়া। জৈবিক প্রক্রিয়া কাকে বলে? যে বহির্জাত প্রক্রিয়ায় প্রাণী, উদ্ভিদ, মানুষ এই আবহবিকার, ক্ষয় ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন বিবর্তন ঘটায় তাদের কি বলা হয়? জৈবিক প্রক্রিয়া। আমরা যদি দেখি উদ্ভিদের যে শিকড় বা মূল, সেই উদ্ভিদের শিকড় বা মূল কী করে? শিলাকে ফাটিয়ে দিয়ে শিলার পরিবর্তন ঘটাতে সাহায্য করে বা আবহবিকার প্রক্রিয়ায় সাহায্য করে। একই রকমভাবে মানুষ তার বিভিন্ন রকম কার্যাবলীর মাধ্যমে, যেমন হচ্ছে পর্বতে ঘরবাড়ি নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ থেকে শুরু করে বাঁধ নির্মাণ ইত্যাদি করতে গিয়ে কিন্তু শিলার পরিবর্তন ঘটায়। একই রকমভাবে প্রাণী, উইপোকা, শেয়াল এরাও কিন্তু তাদের গর্ত খুঁড়তে গিয়ে, বাসা করতে গিয়ে কিন্তু শিলার পরিবর্তন সাধন করে। তাহলে এগুলো কি বলা হয়? কি জৈবিক প্রক্রিয়া। অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া অবরোহণ, আরোহণ এবং জৈবিক প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয়। আবার এই অবরোহণ প্রক্রিয়ার দিকে যদি আমরা তাকাই, তাহলে এই অবরোহণ প্রক্রিয়া বা 3 প্রক্রিয়ার দ্বারা সম্পূর্ণ হয়। একটা হচ্ছে আবহবিকার, একটি হচ্ছে পুঞ্জিত ক্ষয় এবং আরেকটি হচ্ছে ক্ষয় বা ক্ষয়ীভবন যাকে বলে। আমরা এই জিনিসটা একটু বলছি, যদিও তোমরা এই জিনিসগুলো একটু পড়েছো আগের ক্লাসেই, ক্লাস 10এই পড়েছো। আবহবিকার কাকে বলে? যখন কোনো শিলা আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে কি হয়? ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র চূর্ণ বিচূর্ণ শিলায় পরিণত হয়, সমসত্ব শিলায় পরিণত হয়, তাদের কি বলা হয়? সেই প্রক্রিয়া কি বলা হয়? কি আবহবিকার। এটি হচ্ছে অবরোহণ প্রক্রিয়ার একটা ধরন বা প্রকার, এটিকে বলা হয় আবহবিকার। আর পুঞ্জিত ক্ষয় কাকে বলে? পুঞ্জিত ক্ষয় হচ্ছে পাহাড়ের ঢাল বরাবর যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে, ভূমির ঢাল বরাবর অভিকর্ষের টানে ধীরে বা দ্রুতগতিতে শিলা মাটি নিচের দিকে নেমে আসে বা অনেক সময় বরফ, তাদের কি বলা হয়? সেই প্রক্রিয়া কি বলা হয়? কি পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং। এরপরে আমরা যদি ক্ষয়ীভবনের দিকে তাকাই বা ক্ষয়ের দিকে তাকাই, সেটি কি? যে প্রক্রিয়ায় আবহবিকাজাত পদার্থ বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয়, তাদের কি বলা হয়? ক্ষয়। অর্থাৎ আবহবিকাজাত পদার্থ হয়তো কোনো একটা শিলার নিচে পড়েছিল এবং তার পাশ দিয়ে কোনো একটা নদী যাচ্ছিল, তো সেই নদী যখন সেই শিলাগুলোকে, সেই টুকরো টুকরো শিলাগুলোকে এক স্থান থেকে নিয়ে এসে আর এক স্থান নিয়ে চলে যাবে, সেই প্রক্রিয়া কি বলা হয়? ক্ষয়ীভবন বা ক্ষয়। তাহলে এই প্রক্রিয়াটা হচ্ছে অবরোহণ প্রক্রিয়ার একটা প্রকার। অর্থাৎ আবহবিকার, সেই সঙ্গে ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়, এই 3টি প্রক্রিয়া নিয়েই হচ্ছে একসঙ্গে অবরোহণ প্রক্রিয়া। অর্থাৎ এই 3 প্রক্রিয়ার ফলে ভূপৃষ্ঠের ক্ষয় প্রক্রিয়াটি বা আস্তে আস্তে ধীরে ধীরে যে নিচু স্থানে পরিণত হওয়া, উঁচু স্থান, সেই প্রক্রিয়াটি কিন্তু সম্পূর্ণ হয়। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কী বিষয়। তাহলে এই ছিল প্রথম যে ধারণা চ্যাপ্টার 2, যে জিওমরফিক প্রসেস বা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, সেই নিয়ে। যদি এই সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেগুলো আমাদের কমেন্ট বক্সে জানাও। তো এখনও মতো ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ।